মিস লায়লা মামলার যে অভিযোগ করেছেন অভিযোগটি একেবারেই অতিরঞ্জিত ছিল। মামুনকে একটা মিথ্যাভাবে ফাঁসানোর জন্যই গলা টিপে ধরার ঘটনাটি দেখিয়েছেন। বাদীনি অতিরঞ্জিত করে মিথ্যা কল্পকাহিনী সাজিয়ে মামলার অভিযোগ দায়ের করেন। আঘাতের ধরন সিম্পল ইন নেচার, কিন্তু এই মামলায় মেডিকেল সার্টিফিকেট যেটা দাখিল করা হয়েছে সেখানে গুরুতর জখমের কোনো বর্ণনা পাওয়া যায়নি। আজকে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি যে মামলাটি নিয়ে কথা বলার জন্য। সেই মামলাটি হয়েছে জিআর মামলা নং 132/2023, ক্যান্টনমেন্ট থানার মামলা নং 2023-5-12। আমার মক্কেল আব্দুল্লাহ আল মামুন আদালতে উপস্থিত হয়ে জামিনে প্রার্থনা করেন এবং আদালত সন্তুষ্ট হয়ে আব্দুল্লাহ আল মামুনের কেসে প্রাইমা ফেসি না থাকায় আদালত মামুনের জামিনের আবেদন মঞ্জুর করেন এবং আমরা তার প্রতি সন্তুষ্ট। আমি একজন আইনজীবী হিসেবে এই মামলায় পর্যালোচনা করে যা দেখতে পাই, আমাদের যিনি বাদীনি আছেন মিস লায়লা, উনি যে মামলাটা করেছেন, মামলার যে অভিযোগ করেছেন অভিযোগটি একেবারেই অতিরঞ্জিত ছিল। কিভাবে অতিরঞ্জিত ছিল সেটাই আপনাদের কাছে আমি ক্ল্যারিফাই করব। বাদী বলেছেন আসামি তার হাতে থাকা মোবাইল দ্বারা বাদীর মুখে, চোখে, মাথাসহ বিভিন্ন স্থানে শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর জখম করেন, কিন্তু এই মামলায় মেডিকেল সার্টিফিকেট যেটা দাখিল করা হয়েছে সেখানে গুরুতর জখমের কোনো বর্ণনা পাওয়া যায়নি। মেডিকেল সার্টিফিকেটে যে ধরনের ফিজিক্যাল অ্যাসাল্টের কথা বলা হয়েছে এটা দুজন মানুষের সামান্য হাতাহাতির মাধ্যমেই হতে পারে। চার্জশিটে যে ধরনের আঘাতের কথা বলা হয়েছে তদন্তকারী কর্মকর্তা তার তদন্ত শেষে চার্জশিট দাখিল করেছেন, সেখানে উল্লেখ করেছেন আঘাতের ধরন সিম্পল ইন নেচার। আঘাতের ধরন সিম্পল ইন নেচার। এখন আমার আসামি যদি বাদীকে মোবাইল কিংবা শক্ত কোনো ধারালো ধাতব পদার্থ দ্বারা মুখমণ্ডল কিংবা মাথাসহ বিভিন্ন জায়গায় আঘাত করতেন তাহলে মেডিকেল সার্টিফিকেটটা হতো গ্রিভিয়াস ইন নেচার, কিন্তু এ ধরনের গুরুতর কোনো জখমের কথা আমাদের প্রাপ্ত মেডিকেল সার্টিফিকেটে উল্লেখ করা হয়নি। তাছাড়া বাদীর চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র পর্যালোচনা করে দেখা যায় বাদীনি সেদিন কোনো হসপিটালে ভর্তি হয়নি। তিনি শুধুমাত্র 10 টাকায় একটি টিকিট কেটে কুর্মিটোলা জেনারেল হসপিটালে একটা চিকিৎসা নিয়ে বাসায় ফিরে আসেন। বাদীনিকে যদি হত্যার উদ্দেশ্যেই আমার আসামি আঘাত করত তাহলে তার কমপক্ষে 1 সপ্তাহ হাসপাতালে ভর্তিয়াধীন থাকা উচিত ছিল। যেভাবে উনি আঘাতের যে বর্ণনা উনি দিয়েছেন যদি সেটা সত্যি হতো, সাথে সাথে বাসায় ফিরে যেতে পারতেন না। বাদীকে ঔষধের যে প্রেসক্রিপশন দিয়েছেন সেখানে দেখা যায় একটি গ্যাসের ওষুধ সার্জাল 10 এবং একটি সার্জাল 20 এবং একটি জিরো পেইন নামে একটা ওষুধ যেটা 10 mg। বেধড়ক মারপিটের কথা যেটা বলা হয়েছে, আপনাদের কি মনে হয় শুধুমাত্র একটা গ্যাসের ওষুধ আর একটা জিরো পেইন দিয়ে হালকা একটা, হ্যাঁ আমার আসামি আমাকে বলেছেন যে হ্যাঁ আপু আমাদের কথা কাটাকাটি হয়েছে, হয়নি তেমন না, কথা কাটাকাটি হয়েছে, ও আমাকে অ্যাসাল্ট করেছে আমিও করেছি, কিন্তু আলটিমেটলি ও আমার অ্যাসাল্টের এসে গিয়ে একটা লাইভ করলো, সেখানে কোনো রক্তপাতের ঘটনা আমরা দেখিনি। বেধড়ক মারপিটের কথা বলা হয়েছে প্রকাশ্য রাস্তায় বাদিনীকে মামুন ফেলে বাদিনীকে মারধর করেছে এবং গলা টিপে ধরেছে। আচ্ছা তাহলে আসি, তাহলে বেধড়ক মারপিটের যে অভিযোগ সত্য হলে চিকিৎসা প্রক্রিয়া, জখমের ধরন এবং প্রেসক্রাইবড ওষুধ ভিন্ন ধরনের হতো। এতে সহজেই বোঝা যায় বাদীনি অতিরঞ্জিত করে মিথ্যা কল্পকাহিনী সাজিয়ে মামলার অভিযোগ দায়ের করেন। তদন্তে যে অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে তা পেনাল কোডের 323 ধারার অভিযোগ। ফৌজদারি বিচার ব্যবস্থায় পেনাল কোডের এই 323 ধারার অভিযোগটি একটি পেটি অফেন্স হিসেবে আমরা জানি, অথচ এই অভিযোগটিকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে লাইভের মাধ্যমে একটি গুরুতর জখমের অথবা অ্যাটেম্পট টু মার্ডার কেস হিসেবে দাবি করা হচ্ছে দিনের পর দিন। বাদী অ্যাটেম্পট টু মার্ডার বা হত্যা চেষ্টা মামলার
বানোয়াট অভিযোগ দাখিল করেছেন আমার আসামির বিরুদ্ধে। আচ্ছা, এবার আসি তাকে প্রকাশ্য রাস্তায় ফেলে গলা চেপে ধরার ঘটনাটির। বাদী দীর্ঘদিন যাবৎ সোশ্যাল মিডিয়ায় মামলার এই অভিযোগ করছেন তাকে বিভিন্ন কিভাবে হয়েছিল, কি হয়েছিল, কিন্তু খেয়াল করে দেখবেন সে কোথাও কিন্তু একবারের জন্য বিন্দু মাত্র সে উল্লেখ করেনি গলা চেপে ধরার ঘটনাটি। এতে বোঝা যায় কোথাও বলেনি। আমরা লাইভগুলো দেখেছি, হ্যাঁ এক্স্যাক্টলি। তো আমরা দেখেছি মামলার এজাহারে কিন্তু গলা টিপে ধরার বিষয়টি লিখেছে। তাহলে যদি ওনার এটাই হতো, আর আবার আরেকটা কথা, গলা টিপে ধরলে সেটাও কিন্তু মেডিকেল সার্টিফিকেট হতো, কারণ গলা টিপে ধরলে সেই যে একটা স্ক্র্যাচ, একটা গলায় একটা দাগ, ন্যূনতম একটা দাগ থাকবে, একটা স্ক্র্যাচ থাকবে, সেই ধরনের কোনো নমুনাও কিন্তু মেডিকেল সার্টিফিকেটে ছিল না বা ইনজুরি সার্টিফিকেটে ছিল না। তাহলে আমরা ক্লিয়ার হলাম উনি অতিরঞ্জিত করে মামুনকে একটা মিথ্যাভাবে ফাঁসানোর জন্যই গলা টিপে ধরার ঘটনাটি দেখিয়েছেন ও তার অভিযোগে। আপনারা সবাই দেখবেন তার লাইভটি, কোথাও কিন্তু গলা টিপে ধরার ঘটনাটি বলা হয়নি বা দেখানো হয়নি। আচ্ছা, ফৌজদারি কার্যবিধিতে প্রতিপক্ষকে জব্দ করার জন্য আমরা অ্যাটেম্প টু মার্ডার হিসেবে ৩০৭ ধারা, যেটা উনি গলা টিপে ধরা, এটা বানোয়াট একটা কল্পকাহিনী সাজানো আমাদের আদালতের নিত্য নৈমিত্তিক ব্যাপার। তারপরও এই ৩০৭ ধারা এমন একটা ব্যাপার যেটাকে প্রমাণ করতে হলে পারিপার্শ্বিক সকল ধরনের সাক্ষ্য প্রমাণ ৩০৭ ধারাকে সাপোর্ট করতে হয়। এখানে আমাদের মেডিকেল সার্টিফিকেটটি ৩০৭ ধারাকে সাপোর্ট করেনি। আমাদের যে ফৌজদারি বিচার ব্যবস্থা আছে, অভিযোগ সন্দেহের ঊর্ধ্বে প্রমাণ করতে হয়। যেহেতু বাদীর এই মামলায় অতিরঞ্জিত এবং বানোয়াট তথ্য সংযোজন করা হয়েছে, সেহেতু স্বাভাবিকভাবেই অভিযোগের বিষয়ে সন্দেহের সৃষ্টি হয়েছে। স্বাভাবিকভাবেই সন্দেহের সুবিধা বা বেনিফিট অফ ডাউট আমার আসামির পক্ষে যাবে। যেহেতু ফৌজদারি মামলা তদন্তের সময় আসামি পক্ষের আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ নেই, সেহেতু আসামি তার বিরুদ্ধে আনিত অভিযোগের বিষয়ে তার বক্তব্য বা অবস্থান তুলে ধরতে পারেননি। আমরা আদালতে হাজির হয়ে আমাদের ডিফেন্স কেস তুলে ধরি এবং আদালত কিন্তু সন্তুষ্ট হয়েই আব্দুল্লাহ আল মামুন সাহেবকে জামিনের দরখাস্ত মঞ্জুর করেন। কিন্তু বাদীপক্ষ তখনও থামেননি। বাদীপক্ষ একের পর এক মিথ্যা বানোয়াট তথ্য সাজিয়ে ওনার জামিনটা কিভাবে বাতিল করা যাবে সেটাই চেষ্টা করেছেন। আমি জামিন পেয়েছি সেটা ও মানতে পারতেছে না, ও এখনো চেষ্টা করতেছে কিভাবে আমার জামিনটা ক্যান্সেল হবে। মামলাটি যেহেতু এখনো বিচারাধীন, সাক্ষ্য প্রমাণ শেষ হলে আদালত চূড়ান্ত রায় প্রদান করবেন। এ অবস্থায় বিচারাধীন বিষয় নিয়ে কিংবা বিচার যেটা এখনো চলমান বিষয় নিয়ে আমাদের দুপক্ষের কারোই খুব বেশি কথা না বলাই ভালো। তবে আপনাদের কাছে আমি এটা বলে গেলাম, ক্ল্যারিফিকেশন দিয়ে গেলাম, মামলায় যা আছে ফিরিস্তি আকারে যে মেডিকেল সার্টিফিকেট আছে আপনারা চাইলে আমি সেটাও আপনাদেরকে দিব, আপনারা দেখবেন। এবং আমি বলবো জাস্টিস ফর মামুন, আপনারাও সেটা বলবেন। কারণ হচ্ছে একটা মানুষকে মিথ্যা মামলা একটা দিলেই হলো না। আমরা আসলে সাধারণ মানুষ যারা আছি আমরা কিন্তু খুব ভয় পাই, আইন আদালতকে এত ভয় পায়, বলে যে আইন আদালত খুব খারাপ জায়গা। আসলে আইন আদালত খারাপ জায়গা না, আমরা মানুষেরাই না অনেক খারাপ। আমরা যদি ভালো হতাম তাহলে কিভাবে আইন আদালত খারাপ হয়? আমরাই তো একজনের নামে মিথ্যা মামলা দিই, তাই না? আমরাই দেই দেখেই কিন্তু মামলাটা হয়। আমরা আরেকজনকে শত্রুতা করে মামলাটা দেই, মামলাটা হয়। কিন্তু আমরা যদি ভালো হতাম তাহলে আইন আদালত আমাদের ভালো সুস্থ জীবনযাপনের জন্য কিন্তু বসে আছে। কিভাবে আমরা ভালো থাকতে পারি, কিভাবে আমরা সুবিধায় থাকতে পারি, আমরা কিভাবে ঝামেলাহীনভাবে থাকতে পারি। কিন্তু আইন আদালতকে যদি আমরা পার্সোনাল এনিমিটের জন্য আমরা ইউজ করি তাহলে আমি বলবো এটা খুবই ভুল হবে। ধন্যবাদ সবাইকে। পরবর্তীতে মামলা সংক্রান্ত যদি কোনো কোশ্চেন আপনাদের থাকে আপনারা আমাকে করবেন। আব্দুল্লাহ আল মামুনের সাথে আমি কথা বলে যেটা জানতে পেরেছি তাদের সাথে, হ্যাঁ আমি বলছি বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা যদি বলেন, আমাদের বাংলাদেশের প্রেক্ষিতে বিবাহ বহির্ভূত সম্পর্ক কোনোভাবেই মানে আমরা সাপোর্ট করি না, আইনগতভাবে সাপোর্টেড না ইসলামিক দৃষ্টিকোণ থেকে, না আইনগতভাবে। কিন্তু আমি আমার মক্কেলের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, উনি বলেছে আপু এগুলো আমরা কন্টেন্ট মেক করার জন্য, বানানোর জন্য আমরা অনেক কথাই বলে থাকি, যে গাড়িটা আমার না সে গাড়িটার সামনে দাঁড়িয়েও আমি বলি আমার। এগুলো শুধুমাত্র ওর আর আমার একটা জুটি আমরা সবার পর্দার সামনে একটা স্থাপন করেছিলাম, শুধুমাত্র বিজনেস খাতিরে আমরা এটা নিয়ে একটা কন্টেন্ট ক্রিয়েট করতাম এবং এই জন্যই আমাদের সম্পর্কটা। এটা বিষয়ে মামুন সাহেব আরো ভালো ক্লিয়ার করতে পারবে আপনাদের।